চেয়েছিলাম সবার সামনে খোলাসা করেই ব্যাপারটা আগাতে। যাই হোক, ব্যাপারটা যেহেতু গড়িয়ে গিয়েছে, তাই আমি অ্যানাউন্স করছি সবার সামনে আবারও বিয়ে হবে আমাদের, সবার সামনে পূর্ণরূপে। আগে যেভাবে লুকিয়ে আহিকে বিয়ে করেছিলাম, এবার সবার সামনে আমি আহিকে অ্যাকসেপ্ট করবো, বিকজ আই লাভ হার। বুকে এক ঠান্ডা বায়ু আমার প্রবাহিত হতে থাকলো। এত ক্যামেরার আলোকে অন্যরকম উত্তেজনা ছড়িয়ে পড়েছে আনভিরের চোখে মুখে। ওষ্ঠে চাপা হাসি, মুখে গাম্ভীর্যের রেশ, চুলগুলো লেপ্টে আছে কপালে। হাতের দৃশ্যমান নার্ভ যে কাউকে কাঁপিয়ে দিতে বাধ্য। এই পুরো মানুষটাই তাহলে আমার? মনে হচ্ছে স্বপ্নে আছি আমি। এতগুলো মানুষের সামনে আমায় একসেপ্ট করাতে স্তব্ধ হয়ে আছি আমি। উনি আরো একবার প্রকাশ করলেন আমার প্রতি ওনার অসীম ভালোবাসার। আকাশে আজ পুঞ্জ পুঞ্জ মেঘের আনাগোনা, সেখানে পাখিদের ঝাঁক উড়ে চলছে সমান তালে। গতকাল থেকেই প্রকাণ্ড গরম পড়েছে, যে কেউ চট করেই দ্বিধাদ্বন্দ্বে পড়ে যেতে পারে এটা কিসের মৌসুম। আমি ড্রয়িং রুমে বসে শিউলি ভাবিকে দেখছিলাম। সময়ের সাথে ওনার শরীর গুলুমুলু রূপ ধারণ করেছে, মুখে স্নিগ্ধতার রেশ। অন্তঃসত্ত্বা হওয়া সত্ত্বেও মাঝে মাঝে মুখের ভাবে কিশোরীর ন্যায় খামখেয়ালিপনা ফুটে ওঠে তার। আজরান ভাইয়া তাই এখন আমার কাছে কাছাকাছি রেখেছেন ভাবিকে। উনি নিজেই বাবার সাথে কাছে ব্যস্ত, আর এইদিকে আমিও ভাবে কেয়ার নিতে পারবো, তাই যত্নের যাতে কোনো ত্রুটি না হয় সেজন্যই এখানে রাখা। নীলেও এখন সারাদিন ভাবির সাথে খোশ গল্পে মেতে থাকতে ব্যস্ত। সেই ঘটনার 10 দিন পার হয়ে গিয়েছে, এর মধ্যে ফ্যামিলির সবাই এখন তুমুল ব্যস্ত বিয়ের পরিকল্পনা নিয়ে। কিছুদিন আগে মামু মামি গাজীপুর থেকে এসেছিলেন, তারপর কথা আনলেন এ আমার পক্ষ বা পরিবার থেকে আয়োজন সব ওনারা করবেন। বাবার প্রসঙ্গ এই দিক না টানাতে মনে শান্তিই পেলাম আমি। মনে মনে অপূর্ব ভাইয়ের ভয় থাকলেও এখন জানি উনি কিছু করতে পারবেন না। আর আমার উচিত অতীতকে ভুলে বর্তমান নিয়ে ভাবা। আমি ঘড়ির কাঁটার দিকে মনোনিবেশ করলাম। ছোট কাঁটাটি 8 পেরিয়ে 9-এর দিকে গন্তব্যহীনভাবে এগোচ্ছে। ছোট্ট করে নিঃশ্বাস ছাড়ি আমি। কারণটা আনভির বিগত আধ ঘন্টা ধরে সুইমিং করছেন পুলে সে, তাই উঠে ইয়ার্ডের দিকে গেলাম আমি। পা বাড়লাম। রোদ্দুরের আলোকে চিকচিক করছে পুলের নীলা পানি। সেখানেই ব্যস্ত অতি মাত্রা নির্বিকার সেই মানবটি। ক্রমাগত পানিতে ডুব দিচ্ছেন বা ঠান্ডা পানিতে শরীর ছেড়ে দিচ্ছেন। শরীরে অন্যরকম উন্মাদনা ছেয়ে গেল আমার। উজ্জ্বল গায়ে লোভনীয় লাগছে পানির প্রতিটি কণা। রোদ পড়াতে সেই উজ্জ্বলতা যেন দ্বিগুণ হারে বেড়ে গিয়েছে। আমি ধাতস্থ করলাম নিজেকে। পুলের থেকে নিরাপদ দূরত্বে দাঁড়িয়ে ডাক দিলাম, আনভীর। উনি তৎক্ষণাৎ তাকালেন। আমার বুকে ছ্যাদ করে লাগলো সেই দৃষ্টিটি। চুল বেয়ে টপ টপ পানি পড়ছে, তা ধীরে ধীরে বেয়ে নামছে গলা থেকে বুকে। আমার নিঃশ্বাস অসাড় হয়ে এলো। আনভীর তা চট করে ধরতে পারছেন কিনা জানি না, তবু ধরতে পারার আগেই আমি প্রশ্ন করলাম, আর কতক্ষণ সুইমিং করবেন আপনি? অনেকক্ষণই তো হলো, ব্রেকফাস্ট করবেন না? এখান থেকে উঠতে হচ্ছে, এখান থেকে উঠতে ইচ্ছে করছে না। উনি ফিচেল হাসি দিয়ে বললেন, তারপর বিরতি না কাটিয়ে বলে উঠলেন, তোমার নজর দেখে মাঝে মাঝে ভয় হয় আমার। যেভাবে তাকাচ্ছ যেন এক্ষুনি খেয়ে ফেলবো আমায়। গালে লালাভা আভা ফুটে উঠলো আমার। লজ্জায় রীতিমতো হাঁসফাঁস করছি। আমার এই অবস্থায় আনভির পুলে থাকা অবস্থাতেই এক অসহ্যকর হাসি দিলেন, গা জ্বালানোর মতো সে হাসি। হঠাৎ নিজেকেই নিজের চড় মারতে ইচ্ছে হলো আমার। নিজের অন্তরকে বলে উঠলাম, ভাই অন্তর, কেন তুমি আমার সাথে এমন বিশ্বাসঘাতকতা করো? ওনাকে সব বুঝিয়ে দাও কেন? একটু নিজেকে লুকিয়ে রাখতে পারো না? আমি পরক্ষণের সামনে নিলাম আনভিরকে, বললাম, তাহলে কি আরো কিছুক্ষণ থেকে ঠান্ডা বাঁধাবেন? উঠবো তো, তুমি উঠাও। হঠাৎ আমার ছোট্ট মস্তিষ্কে স্মৃতিচারিত হলো সেই ঘটনাটি যখন আনভির আমাকে টেনে নিজের সাথে পুলে ফেলে দিয়েছিলেন। সেবার ভয়ঙ্কর থেকেও ভয়ঙ্কর মাত্রা লজ্জা পেয়েছিলাম নাহিদ ভাইয়ের সামনে। ভাগ্যিস নাহিদ ভাইয়া সোজাসাপটা মানুষ, ঘটনার খিচুড়ি পাকাতে জানেন না। কিন্তু আমাদের নীলু বেগম বা শিউলি ভাবে যদি এমন কিছু দেখে, তবে কেলেঙ্কারি বাঁধাতে 2 সেকেন্ডও লাগবে না। ঘটনা এমন পর্যায়ে চলে যাবে যে আজরান ভাইয়াও এসে জিজ্ঞেস করবে। এসব কথা ভাবতেই আমার যেন মাথা ঘুরে যাওয়ার উপক্রম হলো। ঘটনা যে কোনো পর্যায়ে যেতে পারে। আনভির যেমন ভয়ঙ্কর, আজরান ভাইয়ার কথাবার্তা তো এর থেকেও ভয়ঙ্কর। পার্থক্য একটাই, আজরান ভাইয়ার রসিক মানুষ, ব্যাস। এটা ছাড়া টর্চ লাইট দিয়ে খুঁজেও তাদের মধ্যে ভেদাভেদ করা যাবে না। তাই তৎক্ষণাৎ আনভির দিকে রক্তিম চাহনি ছুড়ে বললাম, মোটেও না। কি ভাবছেন? আগে কি করেছেন সেটা আমার মনে নেই?
দুঃখে ভরা মর্মে সমবেদনা জানালেন আনভীর। অবুঝের ন্যায় বললেন, তুমি যে অতি প্রাকৃত স্মৃতিবান নারী তা আমি জানি, কিন্তু আমার যে মনে পড়ছে না। তাই তোমার উচিত না ঘটনাটা আমায় স্মরণ করিয়ে একটু সহায়তা করা। আবারও গা জ্বালানো হাসি টেনেছেন ঠোঁটে। আমি পরে হাল ছেড়েই বললাম, আপনি বলেই থাকুন, আমি উঠাবো না, আপনাকে উঠতেও হবে না। এখানেই চিল করুন, দিনের পর দিন, বছরের পর বছর। বলেই ভেতরে চলে গেলাম আমি। এখন নিজেরই আফসোস হচ্ছে কেন যে একে ডাকতে গেলাম। ড্রয়িং রুমে গিয়ে গভীর চিন্তায় মশগুল আছে ভাবি, আজজান ভাইয়া, নীলু, এমনকি নাহিদ ভাইয়াও। তবে গভীর চিন্তার কেন্দ্রবিন্দু ঠিক কি সেটা আমি আজ করতে পারলাম না। অগতায় জিজ্ঞেস করলাম, কি করছেন সবাই? আলোচনা করছি, দেখছিস না? রাশভারী কণ্ঠ নীলুর। আমি অপ্রতিভ হলাম, তবুও বললাম, সে তো দেখছি, কিন্তু ব্যাপারটা কি নিয়ে? তোমার আর আনভিরের বিয়ে নিয়ে। আমি তারপর ভাবনাহীন হলাম। যেই দিন থেকে আনভীর মিডিয়ায় বলেছে আমাদের বিয়ের প্রোগ্রাম হবে, সেই দিন থেকেই এরা শুরু করেছে পরিকল্পনা। প্রথমে ছিল বিয়ের ভেন্যু কোথায় হবে। একজন বলল ঢাকাতেই, তো আরেকজন অন্য জায়গায়। নাইট ভাই তো শেষে হতাশায় বলেই ফেললো পাহাড়িদের অঞ্চলে বিয়ের কারবার সারতে। নীলু ডিফারেন্ট কিছু চায়, তাই এই থেকে ভালো নাকি কিছুই হবে না। সেবার আমরা হেসেছিলাম খুব। ওদের বিরাট ভেন্যু খোঁজা নিয়ে সমস্যার সমাধান করলো নাহিদ ভাইয়ের বোন রিমি আপু। সে বলল নাহিদ ভাইয়াদের, আনভীরের ফুপির বাড়ি খাগড়াছড়িতে করলে কেমন হয়। চকচক করে উঠলো সবার মুখ, সেই সাথে আমারও, কারণ খাগড়াছড়ি বরাবরই আমার প্রিয় জায়গাগুলোর একটি। ছোটবেলায় একবার গিয়েছিলাম মামুর সাথে, সেবার প্রথম ছুঁয়েছিলাম মেঘ। সেও ছিল এক অপরূপ দৃশ্য, যা এখনো মনের মানুষপটে ভেসে আছে। কেউ কিছু বলার আগে আমি তৎক্ষণাৎ বললাম, হ্যাঁ হ্যাঁ, ওটাই ভালো হবে। তারপর সবার চাউনি দেখে বিব্রতও হয়েছিলাম বেশ। বিয়ের কন্যাকে সচরাচর এভাবে বলা মানায় না। আনভীর অদূরে তখন ল্যাপটপে কাজ করছিল। আমার কথায় টান দিয়ে বললেন, ইস, মেয়েটা বিয়ের জন্য আমার থেকে উতলা হয়ে আছে খোদা। তারপর থেকে বাকিরা এ নিয়ে আলোচনা করলে একটা কথাও বলিনি আমি। এখনো তাই করলাম। চুপ করে কেটে পড়ার প্রচেষ্টা করতেই নাহিদ ভাইয়া বললেন, ভাবি ব্রেড টোস্টটা একটু গরম করে দেবেন প্লিজ। আমি ভ্রুকুটি করে তাকালাম। ওনার অনুনয়ের জন্য আর না করা সম্ভব হলো না। অতঃপর প্রত্যুত্তরে বললাম, আচ্ছা দিচ্ছি। কিচেন মোটামুটি পরিষ্কার, জানি এই শিউলি ভাবিরই কাজ। আমার এত বারণ করা সত্ত্বেও সে কাজ করবেই। কিচেন ক্যাবিনেটে তাকাই আমি, সেখানে থেকে অল্প আছে টোস্ট করা ব্রেড টোস্টের প্লেটটা দেখে সেটা হাতে নিলাম। তারপর সেটাকে টোস্টারে রেখে সুইচ অন করে ওয়েট করতে থাকলাম কখন টুম করে একটা সাউন্ড হবে। গুনগুন করছি আমি। ড্রয়িং রুমে শোনা যাচ্ছে হাসির কলরব। এই যে আজজান ভাইয়ার জন্যই, তা অজানা না। টোস্টার থেকে টুম করে শব্দ হওয়াতে আমার ধ্যান ফিরল। সুইচ অফ করতে যাব, তখনই পেছন থেকে এক জোড়া বলিষ্ঠ হাত আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরলো আমায়। তার ভার হঠাৎ পিঠে অনুভব করাতে শরীরটা আমার বরফের মতো জমে গেল। আনভীরের হাত কোমরে খেলা করছে আমার। টের পেলাম উনি আমার ঘাড়ের ডান পাশের চুল সরিয়ে সেই অংশটা উন্মুক্ত করে সরিয়ে রাখলেন বাম পাশে। সেই উন্মুক্ত অংশে ভেজা ঠোঁটের চাপ পড়াতে শরীরের উপর দিয়ে যেন গা ছমছম করা বায়ু বয়ে গেল। আমি জানি এই আনভীর, ওনার স্পর্শ, ওনার নিঃশ্বাসই আমায় বিক্ষিপ্ত করতে পারে। ঠোঁট কামড়ে ধরলাম আমি, কোনো মতে নিজেকে সংবরণ করে বললাম, কি করছেন? দেখছো না? ওনার ভরাট কণ্ঠ, ছোট্ট তিনটি শব্দ উচ্চারিত করে পুনরায় নিজের কার্যে মত্ত হয়ে পড়লেন। আমি বললাম, পাগল হলেন নাকি আপনি? এখনই ছাড়ুন, ওইদিকে সবাই আছে। তো কি হয়েছে? এদিকে তো আসেনি। তারা তাদের কাজ করুক, আমরা আমাদের কাজ করি। বলে উনি পূর্ণ কাজে মত্ত। কান দিয়ে রীতিমতো ধোয়া বের হচ্ছে লজ্জায়। হে আল্লাহ, আমায় তোমার বিরাট দুনিয়ায় এক মুঠো মাটি ফাঁক করে দাও। এই অসভ্য কথন থেকে পরিত্রাণ পাওয়ার জন্য একটু সময়ের জন্য হলেও ওখানে ঢুকে যাই আমি। ওনার বন্ধন থেকে নিজেকে ছাড়ানোর চেষ্টা করতে উনি শক্ত করে আমার ঘাড়ে মুখ নামালেন। আলতো করে আমার কাঁধে নিজের থুতনি রাখতে আমি কিছু বলার জোর পেলাম না। ওনার বিক্ষিপ্ত নিঃশ্বাস পড়ছে ঘাড়ে। ইতিমধ্যে ড্রেস পাল্টে ফেললেও শরীরটা অসম্ভব ঠান্ডা, চুলগুলো এখনো ভেজা আছে। ভরাট কণ্ঠে রাখলেন, আই, আমি অপ্রতিভ হলাম। না, কিছুই বললাম না। উনি আবারও বললেন, তারা তো পুরো দমে প্ল্যান করছে যে বিয়ের আগে আমাদের একসাথে থাকতে দেবে না। কথাগুলো ভয়ঙ্কর না? যেদিকে তোমায় ছাড়া কনসার্টের জন্য 2 বারে 3 রাত নিদ্রাহীনতায় কাটিয়েছি, সেখানে এতদিন কিভাবে থাকবো? আমার তো ভাবতেই দম বন্ধ হয়ে আসছে। ইচ্ছে করছে সব অনুষ্ঠান ক্যান্সেল করে তোমায় নিজের কাছে বসিয়ে রাখতে।
কি বলছেন এসব? সবাই কত আগ্রহ করছে, নীলু, নাহিদ ভাইয়া, রিমি আপু সবাই। এইসব এইসব এসব পাগলামো কথা শুনে সবাই হাসবে, বুঝেছেন আপনি? হাসলে হাসুক, বাট তোমায় নিয়ে কম্প্রোমাইজ এই আনভিরের পক্ষে অসম্ভব। বলে গালে একটা চুমু দিতে যাবেন, অমনি পেছন থেকে নাহিদ ভাইয়া বলে উঠলেন, ভাইয়া, এটা কিচেন রুম। পেছন থেকে এমন ফিচেল কণ্ঠ শুনে ঝড়ের গতিতে আবার ছেড়ে দিলেন আনভির। আমিও তৎক্ষণাৎ নিজেকে ছাড়িয়ে নিলাম ওনার বাহুবন্ধন থেকে। পেছনে ঘুরে দেখলাম যা ভেবেছিলাম তাই, নাহিদ ভাইয়া দাঁড়িয়ে আছেন, চোখে দৃষ্টি হতভম্ব, কিন্তু ঠোঁট করে বিদ্রুপ হাসি। ওনার এমন হাসি দেখে মুখ ক্রমশ লাল হয়ে উঠল আমার। অস্থির দৃষ্টিতে তাকালাম আনভিরের দিকে। উনি প্রথমে হকচকিয়ে গেলেও এখন শুরু পারছেন না টোস্টারের নাহিদ ভাইয়াকে ঢুকিয়ে ভাজা ভাজা করে ফেলতে। নাহিদ ভাইয়া কোনো কথা বললেন না, আমাদের থেকে ধ্যান সরিয়ে তাকালেন টোস্টারের দিকে। সেটা দেখে আহাজারি সুরে বলে উঠলেন, আহা, রোমান্সের চোটে আমার ব্রেড টোস্টের কথা ভুলে গিয়েছিলেন নাকি ভাবি? হ্যাঁ, দিলেন তো পুড়িয়ে। এখন আমি খাবারে কি? এই কথা শুনে অস্বস্তির মাত্রাটা দ্বিগুণ বেড়ে গেল আমার। আসলে পুড়ে গিয়েছে, অনেকটা না পড়লেও এমন ভাবে পুড়েছে যে খাওয়ার অযোগ্য। আনবির বিরক্ত হয়ে আমার পাশে থাকা কিচেন ক্যাবিনেটে বসলেন। ওনার মুখ বিষণ্ণ। নাহিদ ভাইয়ের ভুল সময়ে এসে ভুল কথা বলার জন্য সপাট করে দুটো ফর্সা গালে চড় মেরে লাল করার অদম্য ইচ্ছা জাগলেও সেটা বুকে চাপা দিয়ে বললেন, আহিকে দিয়ে কাজ করালি কোন সাহসে তুই? এর আগে পায়ে গরম পানি পড়েছিল দেখে আমি না ওকে আসতে না করেছিলাম। খুব শখ ছিল ভাবির হাতে গরম করা টোস্ট করা খাওয়ানোর। ভালোই হয়েছে, এবার পুরো টোস্টে খা। নাহিদ ভাইয়া ভ্রুকুটি করলেন। আনভির যে কাঁসার রাগ পিতলের উপর দিয়ে ঝাড়ছেন এটা বুঝে উনি বললেন, আর আমি তো জানি যে ভাবি সুপার ওমেন। আমার অনুরোধ মাত্রাই ঝড়ের গতিতে ব্রেড টোস্ট গরম করে নিয়ে আসবেন। আমি কি জানতাম যে ভাবি একজনকে পেয়ে ভুলে যাবে এটা কিচেন রুম? হ্যাঁ, তাই তো বলি, সামান্য ব্রেড টোস্ট করতে এত সময় লাগছিল কেন? পরে এসে দেখলাম। আর কিছু বললেন না নাহিদ ভাইয়া। একটা বিদ্রুপ হাসির আভাস সারা শরীরে ছড়িয়ে দিলেন। আমার নিজের প্রতি করুণা হলো। ও আল্লাহ, আর কত এভাবে আনভিরের জন্য এই মানুষটার সামনে লজ্জায় পড়বো আমি? কিন্তু আমার কথা শুনলো না অন্তর্যামী। আনভির তখন নাহিদ ভাইয়ার উদ্দেশ্যে বললেন, বুঝবি না কেন তুই বেটা? হ্যাঁ, ইচ্ছে করে আমার মোমেন্ট স্পয়েল করতে এসেছিস। আর তুই বলো নাকি আমি বড়? আমাকে শেখাতে আসিস যে কিচেন রুম আর স্টোর রুম কোনটা? আমার বউ যখন ইচ্ছা তখন মিষ্টি কথা বলবো। বলে ফট করে আমার ডান গালে চুমু দিলেন আনভির। বললেন, আমার বউ আমার যখন ইচ্ছে তখন মিষ্টি কথা বলবো, যখন ইচ্ছে তখন চুমু দিব, তোর সমস্যা কি? কয়েক দফা থমকে রইলাম আমি। হয়তো নাহিদ ভাইয়াও ভাবতেই পারেননি যে আনভির এমন কোনো কাণ্ড করে বসবেন। মনে মনে বললেন, ভাই নাকি জলা দেয়? কিভাবে পারে এই নাদান ভাইটার সিঙ্গেল মনে হয় হাহাকার ধরাতে? হ্যাঁ, অতঃপর মেকি হাসি দিয়ে প্রত্যুত্তরে আনভিরকে বললেন। না, কোনো সমস্যা নেই আমার। আমি রকচটা হয়ে তাকালাম ওনার দিকে। লোকটার কি বিন্দু মাত্র লজ্জা নেই? উনি নির্বিকার ভাবে বসে আছেন, যেন নাহিদ ভাইয়া কোনো ব্যাপারই না ওনার কাছে। নাহিদ ভাইয়া ছ্যাঁকা খাওয়া মানবের মতো ফ্রিজ থেকে ফ্রুটের বাটিটা নিয়ে অতঃপর বললেন, তো কন্টিনিউ করুন আপনারা মিয়া বেবি। আমি সিঙ্গেল মানুষ তো, এখানে থাকা মানাবে না। গুড বাই। বলে এখান থেকে ড্রয়িং রুমে প্রস্থান করলেন নাহিদ ভাইয়া। আমি আর কিছু বলার জোর পেলাম না। দিনে দিনে যে আর কত আনভিরের পাগলাটে রূপ দেখবো আল্লাহই জানে। কিছুদিন অতিবাহিত হয়েছে নিজ গতিতে, এর মধ্যে পরিবর্তনও হয়েছে অনেক কিছু। সেই দিন অপূর্ব ভাইয়ার সাথে হঠাৎ মুখোমুখি হওয়ার জন্য প্রস্তুত ছিলাম না আমি। আমায় ওনার কাছে নিয়ে গিয়েছিলেন আনভির। ইশারায় বললেন আমায় শান্ত থাকতে, আশ্বস্ত করলেন যে কিছুই হবে না আমার। অপূর্ব ভাইয়া আমার সামনে দলিলপত্র রাখলো বেশ কয়েকটা, তারপর গম্ভীর স্বরে বলল, তোর প্রপার্টির সকল কাগজপত্র। বলা বাহুল্য যে এসবের প্রতি কখনোই লোভ ছিল না আমার। আমি শুধু চেয়েছিলাম তোকে, আর এগুলো সব রেখেছি বাবার চাচার ইচ্ছেতে। যাই হোক, তোর জিনিস ফিরিয়ে দিলাম তোকে, নিজের কাছে রাখ। অ্যান্ড কখনো আপন কাউকে বিশ্বাস করবি না। মনে রাখবি, তোর বাবাও কিন্তু তোর আসল বাবা। কথাটা অপূর্ব ভাইয়া বলে আনভিরের দিকে তাকিয়ে স্পষ্টই বুঝিয়ে দিলেন যে আপনজন বলতে সে কাকে বোঝালো। ওনাদের সম্পর্ক যে এখনো সাপে নেউলের মতো জড়িয়ে আছে এটা দেখে দীর্ঘশ্বাস ফেললাম আমি। সেই সাথে মনে চাপা দুঃখ। এত বছর আমি জেনে এসেছিলাম যে মায়ের মৃত্যুর একটা অ্যাক্সিডেন্ট ছিল জাস্ট, তবে এর পেছনে যে বাবা আর চাচুর হাত ছিল সেটা জানতে পেরেছি আজ পুলিশের রিপোর্টেই। আজ সকালে দুজনকে অ্যারেস্ট করা হয়েছে।
এত বছর বন্ধ করা পুরনো কেস কেই বা খুললো, আর কেই বা প্রমাণ সংগ্রহ করে কেস ফাইল করলো, তা সবারই অজানা। তবে সাফ হাতে যে আনভির এই কাজ রাহি আপুর সাথে মিলে করেছেন সেটা অন্তত আমি ভালো করেই জানি। আমার নানা জানের সম্পত্তিগুলো এরা দখল করে বেআইনি কাজে প্রয়োগ করছিল। সেই সাথে খুনের দায়ে আদালত কি রায় দিবে সেটা শুধু সময়ই বলতে পারবে। আমি ভয়ে ছিলাম বেশ, কেননা মিডিয়া জানে না যে আমার বাবার পরিচয় কি। গোটা দুনিয়ার কাছে আমি বাবা মাহীন এবং বড় হয়েছি মামা মামির কাছে। হঠাৎ এই ব্যাপারটা ফাঁস হওয়ার আশঙ্কা দেখাতে মনে উদ্বেগ বাড়লেও তা বিচক্ষণতার সাথে সামনে নিয়েছিলেন আনভির। আমি অপূর্ব ভাইয়ার দিকে তাকালাম। বুঝতে পারছি না আমার আর আনভিরের সত্যিকারের সম্পর্ক কথা জেনে তার কি প্রতিক্রিয়া হয়েছিল। এটাও জানি না যে সেদিন আমায় বিশ্রী কথাগুলো বলার জন্য তার আফসোস আছে কিনা। অপূর্ব ভাইয়া বললেন, বিয়েটা কবে করেছিলি তুই? আনভিরের কাছে যাওয়ার কিছু সপ্তাহ পর। সে হাসলো দুর্বলভাবে, বলে উঠল, আমার ওইটা ভুল ছিল রে আই, তাই তোকে পাইনি। আমি তোকে নিয়ে বাড়াবাড়ি করলেও হয়তো আনভিরের মতো পাগলামি করিনি। দ্যাটস ওয়াই আমার সাথে এঙ্গেজমেন্ট হওয়া সত্ত্বেও তোকে হারিয়ে ফেললাম। টেক কেয়ার। আমি হয়তো তোকে আর মারবো না, আর আঘাত দিব না। অপূর্ব নামের জাহান্নাম চিরকালের জন্য সরে যাবে তোর কাছ থেকে। তবে একটা কথা, যদি শুনি যে এই আনভির অন্য সেলিব্রিটিদের মতো বউ রেখে অন্যের সাথে সম্পর্কে গিয়েছে, গড সেক, ওই দিন মেরে ফেলবো ওকে। এতক্ষণে কথা বললো আনভির, বলে উঠলেন, আপনার ফিরে আসার সুযোগ নেই অপূর্ব। না আমি এমন কিছু করব, আর না আহিকে আপনি এমন সুযোগ দেখিয়ে নিয়ে যেতে পারবেন। আহি যেহেতু আমার, তাই আমারই থাকবে। আপনার কথা হয়েছে না? আপনার কথা হয়েছে না? দেন ইউ মে গো নাও। সেটাই শেষ দেখা ছিল আমার অপূর্ব ভাইয়ার সাথে। এই প্রথম মনের কোণে একটা টান টান অনুভব করলাম। কারণটা কি আমি ধরতে পারলাম না এটা। আজকে হসপিটাল থেকে 1 উইক ছুটি নিতে হলো আমায়। কারণটা অবশ্যই বিয়ের প্রসঙ্গের জন্য। আর যাই হোক, এর জন্য তো প্রফেশনাল লাইফের হেরফের করা যায় না। অবশ্য অ্যাপ্লিকেশন জমা দেওয়ার সময় স্যার আমায় দেখে মুচকে মুচকে হাসছিলেন। শুধু উনিই না, আমার কলিগ সহ হসপিটালের কো ওয়ার্কার সবাই। আমি ওনাদের চাউনি দেখে বেশ বিব্রত হয়ে পড়েছিলাম। সবাই আগ বাড়িয়ে অবশ্য শুভকামনাও জানিয়ে গিয়েছে এই উপলক্ষে, কিন্তু ওনাদের ঠোঁটে চাপা হাসি দেখে কম লজ্জায় পড়িনি আমি। ডিউটি শেষ করার পর যখন আমরা রুমে ছিলাম তখনও একই অবস্থা। ধারার ডক্টর সিনথিয়া আমায় দেখে মিটমিটিয়ে হাসছে, অবশ্য ঈশার মুখ ভার। এদের এমন হাসি দেখে আমি এবার স্থির হয়ে পড়লাম না। অবশেষে ধারাকে প্রশ্ন ছুড়লাম, কি হয়েছে সবার? ডক্টর সিনথি নিজেকে ধাতস্থ করলেন, বললেন, কিছু না আহি। উফস, তুমি তো এখন শুধু আহি না, মিসেস আনবির রেজওয়ান খান। কি বলো ধারা? ঠিক বলেছেন ডক্টর সিনথি। ধারার ডক্টর সিনথির মুখে আবারও চাপা হাসি। এতক্ষণ চুপ ছিল ঈশা, এবার বলল, দেখলি ধারা যে এই আহিটা কত খারাপ। তলে তলে এক রকেট স্টারের সাথে চটিয়ে প্রেম করছে, আর এদিকে আমাদের ধারণা পর্যন্ত করতে দেয়নি। মনে আছে সেদিন কত কষ্ট করে এয়ারকের কনসার্ট টিকিটের কালেক্ট করলাম। ও তো এমন ভাব করলো যে চেনেই না সে কে। এত ইনোসেন্ট কিভাবে সেজে থাকিস তুই? ধ্রুব স্যার চাপা হাসি দিয়ে ওপাশ থেকে বললেন, তাহলে ভাবো যে আমি কি ভাবছি। সে রাতে স্বয়ং এয়ারকে হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।